শুভ সকাল জুবায়ের। শুভ সকাল আইরিন। সেই সাথে শুভ সকাল জানাচ্ছি আমাদের সকল দর্শকদের। এইমাত্র যারা আমাদের সাথে টিভি সেটে যুক্ত হলেন সকালের বাংলাদেশের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি জুলহা জুবায়ের এবং আমি আইরিন খান। আজকে জুবায়ের সকালে আসার পর থেকেই খুব মনটা খারাপ এবং বারবার বলছে যে অনেক ঘটনা ঘটেছে। সো মাঝে মাঝে এমন হয় অনেকের সকাল থেকে দিনটা কিন্তু একটু খারাপ যেতে থাকে, তাই না? আর আসলে দর্শক আপনারা যারাই দিন শুরু করছেন, দিনের শুরুর সময় একটা জিনিস খুব বেশি খেয়াল রাখবেন যে দিনের শুরুটা যাতে খুব সুন্দর হয়, কারণ দিনের শুরুটা যাতে সুন্দর না হয় তবে সেই দুঃস্মৃতি বিস্মৃতি আপনাদের পুরো দিনটা কিন্তু ডিস্টার্ব করতে থাকে। একদমই তাই। এখন আমার যেটা মনে হচ্ছে আইরিন, আমার দিনের শুরুটা যেভাবে হয়েছে এটা যদি রেস্ট অফ দ্য ডে কন্টিনিউ হয়, আমি জানি না দিন শেষে আমার অবস্থা কি হবে। এমন হতে পারে তুমি যেমন বললে যে কয়েকটা ঘটনা অলরেডি ঘটে গিয়েছে, সো আমার মনে হয় আজকের মতো কোটা শেষ হয়ে গিয়েও থাকতে পারে। সো অল দ্য বেস্ট ফর ইউ যে আজকে সারা দিনটার জন্য ভালো যাক। বাট দর্শক আপনাদের যারা এখনো দিন শুরু করেননি বা দিন শুরু করতে যাচ্ছেন, অবশ্যই সকাল হয়েছে, সো আশা করছি আপনাদের দিনটা ভালোই যাবে এবং জুবায়ের মতো সকাল সকাল অনেক কিছু ফেস বা অনেক ঘটনার সম্মুখীন হবেন না আপনারা। সো আজ কিন্তু একটি বিশেষ দিন, এই কারণে আসলে আজকে আমি একটু সাদা শাড়ি পরে আসার কারণ, সো এটা আমি যদি একটু বলি, সেটা হচ্ছে আজ হচ্ছে ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে। ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে ইউজুয়ালি এই দিনটাকে, একটা বম ব্লাস্ট হয়েছিল ইরাকে ইউএন হেডকোয়ার্টারে, তারপর থেকে এই দিনটাকে 2008 থেকে মোস্ট প্রবাবলি এই দিনটাকে পালন করা হয় ওয়ার্ল্ড হিউম্যানিটেরিয়ান ডে হিসেবে। আজকে সাদা পরার কারণ হচ্ছে আমি একবার ভাবছিলাম কালো পরবো, কারণ পুরো দুনিয়া জুড়ে যেরকম যা ঘটনা ঘটছে এবং মানে মানবতা কোথায় আছে, কোথায় অবস্থান করছে, এবং আমার মনে হচ্ছিল নাই, এই কারণে আমার মনে হচ্ছিল যে কালো পরি। কিন্তু তারপরে আবার আমি যেহেতু পজিটিভ পারসন, সো আমি ভাবলাম যে না, আমি আশাবাদী যে ভালো কিছুর দিকেই আমরা এগোবো এবং ভালো কিছু আসলে আমাদেরকে অ্যাচিভ করে নিতেই হবে। এই কারণে আমি শান্তির প্রতীক সাদা পরে এসেছি, যে আমি আশা করছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হবে খুবই শীঘ্রই। এই আশা আমাদেরও। আমরা চাই যে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছেন সেই মানুষগুলোর সাথে সারা বিশ্বে যে মানুষগুলো আছেন তাদের জীবন সুন্দর সুস্থ মতো আজকে একটা দিন, আজ থেকে শুরু হোক এক সুন্দর জীবনের যাত্রা, এবং যে যাত্রায় আর কোনো বিস্মৃতি তাদের গ্রাস করবে না এবং তাদের প্রতিটা দিন আজ থেকে আরো অনেক সুন্দর হবে। যদি ওই প্রত্যাশায় কতটুকু কয়জন সহমত প্রকাশ করবে আমার সাথে আমি জানি না আইরিন, তবে আমাদের করতেই হবে। এবং এই দিনটির আরেকটি তাৎপর্য আছে, সেটা হচ্ছে যে এই দিনটিতে যারা হিউম্যানিটেরিয়ান অ্যাক্টর তাদের অলরেডি অনেকে প্রাণ হারিয়েছেন এই ধরনের কাজে, শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে। সো তাদেরকে স্মরণ করা এবং অ্যাট দ্য সেম টাইম যে আরও আমাদের দরকার, উই নিড মোর হিউম্যানিটেরিয়ান হিরোজ, মোর অ্যাক্টার্স, মোর ওয়ার্কার্স, এবং সেই প্রত্যাশাতেই এই দিনটি পালন করা হয় যে এই ধরনের মানুষদের তাৎপর্যটিকে মাথায় রেখে এবং কত ইম্পর্টেন্ট এই ইস্যুটা এবং এই ধরনের মানুষগুলো, সেটার জন্য এই দিনটিকে পালন করা হয়। শুধু মনে রাখার জন্যই তাই না, এই যে মানুষগুলো তাদের আত্মত্যাগ দিয়েছেন, তাদের জীবনের অনেকগুলো গুরুত্বপূর্ণ সময় বিভিন্ন দেশে বিভিন্নভাবে, হ্যাঁ, তাদেরকে শ্রদ্ধা জানানোর সাথে সাথে আমরা যাতে আমাদের নিজেদের আরো অনুপ্রাণিত করে যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই একজন দূত। আমরা যারা দেশে আছি, আমরা যারা বিভিন্ন দেশে আছি, তারা শান্তি প্রতিষ্ঠার জন্য যাতে নিজেদের স্ব জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করে যাই, কারণ এই চেষ্টার মাধ্যমে আমরা হয়তো আমাদের পুরো বিশ্বটাকে শান্তিময় একটি বিশ্বে পরিণত করতে পারব। এবং যেটা আসলে খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে বর্তমান পরিপ্রেক্ষিতে, যে গাজাতে কি শুধু গাজা বলে না, গাজা, সিরিয়া, ইরাক, কোথায় এখন প্রবলেম হচ্ছে না, পুরো দুনিয়া জুড়ে। যেটা আমিও কয়েকদিন আগে বলছিলাম যে আমরা এখন এক ধরনের একটি স্নায়ুযুদ্ধ বা কোল্ড ওয়ারের ফেজে আছি এবং আশা করছি তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না, কিন্তু ওয়ার্ল্ড এখন যে পরিস্থিতিতে আছে, যে দেখে মনে হচ্ছে যে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে কি আমরা পৌঁছে গেছি কি। আইরিন, আসলে তৃতীয় বিশ্বযুদ্ধটা আলটিমেটলি কেমন হবে যে আমি জানি না, তবে এখন বৈশ্বিকভাবে যা চলছে কোন অংশেই কম বলে মনে হচ্ছে না। যে হোক, প্রাণহানির কথা যদি আমরা বলি, সারা প্রতিদিন বিশ্বে যে পরিমাণে মানুষ মারা যাচ্ছে,
এরকম ওয়ার্ল্ড ওয়ারের সময় একদিনে সর্বোচ্চ কত মানুষ মারা গিয়েছিল এটার সমীক্ষা যদি দেখা হয় তবে ক্ষেত্র বিশেষে এখনকার সময় যা মারা যাচ্ছে কম না। যাই হোক দর্শক, আমরা এখন সরাসরি চলে যেতে চাই আমাদের এই গুরুগম্ভীর আলোচনা থেকে। আজ সারাদিন বাংলাদেশ কি নিয়ে ব্যস্ত থাকবে সেই ইনফরমেশন আপনাদের দিয়ে দিতে চাই। প্রথমেই শুরু করছি ঢাকা থেকে। আজ শেষ হচ্ছে পথিকৃত প্রতিকৃতি শিরোনামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে নাট্যাচার্য সেলিম আল দ্বীনের ৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শিল্পী রকিব হাসান এবং আলোকচিত্রী বারিন ঘোষ এর দিনব্যাপী একক প্রতিকৃতি প্রদর্শনী প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকছে। সিলেটের খবরের মধ্যে আজ আছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন সিলেট পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সিলেট অঞ্চল। অনুষ্ঠান সূচির মধ্যে রয়েছে নন্দোৎসব, স্বামী প্রভুপাদের ১১৮তম শুভ আবির্ভাব তিথি, শিল প্রভুপাদের মহিমা কীর্তন ও অফারিং লেটার পাঠ। দর্শক, সিলেটের আরও কিছু খবর আপনাদের জানিয়ে দিচ্ছি। নগরীর সুরমা নদীর তীরে কিন ব্রিজ সংলগ্ন এলাকায় চলছে ২০ দিন ব্যাপী বিভাগীয় বৃক্ষ মেলা ২০১৪। যৌথভাবে এ মেলা আয়োজন করেছে সিলেটের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিটি কর্পোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বন বিভাগ। মেলায় পাওয়া যাচ্ছে দেশি বিদেশি ফলদ ও বনজ গাছের চারা। তাই যারা মনে হয় বৃক্ষপ্রেমী আছে তারা চলে যেতে পারে। এক্স্যাক্টলি। আর এখন কিন্তু যেহেতু রেইনি সিজন চলছে, গাছগুলো কি খেয়াল করেছো যে এত সুন্দর সতেজ এন্ড গ্রিন হয়ে আছে যে মনে হচ্ছিল যে গাছ লাগানোর উপযুক্ত সময় কিন্তু এখনই। সো ময়মনসিংহের খবরের মধ্যে রয়েছে দুদিন ব্যাপী সেলিম আল দ্বীনের জন্ম উৎসবের আজ দ্বিতীয় দিন। ময়মনসিংহ শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ধ্যা ৬:৩০টায় আলোচনা সভা ও মঞ্চনাটক অনুষ্ঠিত হবে। যৌথভাবে আয়োজন করেছে ঢাকা স্বপ্নদল ও ময়মনসিংহ শিল্পকলা একাডেমি এই আয়োজনটি। আইরিন, আমরা ডক্টর সেলিম আল দ্বীনের উপরে বেশ কিছু তার জন্মদিন উপলক্ষে বেশ কিছু আয়োজন দেখছি। আসলে আমরা একদিন আমাদের এই অনুষ্ঠানে বলছিলাম যে আমাদের দেশ যেভাবে হারাচ্ছে তাদের কৃতি সন্তানদের অকালে, আসলে আমাদের ইতিহাসের এক একটি অধ্যায় আনটাচ রয়ে গেল। যাই হোক, এই মুহূর্তে চলে যেতে চাই নোয়াখালীতে। আজ বেগমগঞ্জের গোপালপুর গণহত্যা দিবস। বাংলাদেশ পতাকা তৈরির অপরাধে পাকিস্তানি সেনারা খাল পারে লাইনে দাঁড় করিয়ে ৫৪ জন নিরীহ জনসাধারণকে একসাথে হত্যা করে। গণহত্যার দীর্ঘ ৪৩ বছর পর সেই শহীদদের স্মরণে সরকারি উদ্যোগে স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে। গণশহীদ স্মৃতি সংসদের উদ্যোগে মিলাদ মাহফিল ও আলোচনা সভারও আয়োজন করা হয়েছে। আমরা বেশ কিছু আয়োজন দেখলাম। এই ছিল তোমার অঞ্চলের খবর। এই ছিল আমার অঞ্চলের খবর। আমার অঞ্চলের আরো একটি খবর আছে ডক্টর সেলিম আল দ্বীনের জন্মদিনের যে কথাটি বলছিলাম। আমরা একই গ্রামের এবং ফেনীর সেনেরখিল গ্রামে তিনি তার বাড়ি এবং আমার সাথে তার একটা বেশ কিছু সম্পর্ক আছে। সম্পর্কে তিনি আমার চাচাও হন। তো তাকে খুব কাছ থেকে দেখার, তার সাধারণ মানুষ হিসাবে যে জীবনটা দেখার এটা সুযোগ আমার হয়েছিল। কারণ তার একটা খুব মজার জিনিস ছিল, যখনই তিনি গ্রামে যেতেন সকালবেলা একদম পুরো গ্রাম জুড়ে ঘুরে বেড়াতেন এবং ক্ষেত্র বিশেষে আমারও বেশ কয়েকবার ঘুমের উপর অত্যাচার হয়েছে কারণ সকাল ঘুরে দেখার জন্য। তো এই মানুষটির ব্যাপারে যেমন বলছিলাম, একটি অধ্যায় মানে থেমে গেছে, আসলে জানাই হলো না অনেক দূর। মানুষের কাছ থেকে আমাদের আরো অনেক 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 কিছু পাওয়ার ছিল। আমি আশা করব তার যারা ছাত্রছাত্রীরা রয়েছেন জাহাঙ্গীরনগরের খুব কাছ থেকে যারা কাজ করেছেন তাদের সাথে নিঃসন্দেহে আপনারা সৌভাগ্যবান, কারণ এমন মানুষের সাথে কাজ করার সুযোগ একদমই আমাদের তবে আমি একটু আজকের দিনের তাৎপর্য এবং জুবাইর যেটা বললো যে অনেক মানুষ সম্পর্কে আমাদের অনেক কিছু জানা বাকি থেকে গিয়েছে। সো সেই প্রেক্ষিতে আমি বলবো যে দর্শক আপনাদেরকে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছিলাম যে আপনার অঞ্চলে যারা ভালো কাজ করছে বা সাদা মনের মানুষ যেমন একটি প্রজেক্ট আছে, কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না। আমরা বলছি যে নর্মালি যারা কাজ করে, অনেকের জন্য অনেক কাজ করে, মানবতার খাতিরে অনেক কাজ করে থাকে, আপনারা যদি তাদের খবর আমাদেরকে জানান তাহলে আমরা সবাই এগুলো আসলে ইন্সপায়ারিং ঘটনা, আমরা এই মেসেজটা অন্তত আমাদের সমাজের কাছে পৌঁছে দিতে পারবো, সবার কাছে। আসলে দেখতেও যে ভালো লাগে, জানতেও ভালো লাগে যে সমাজে এখন এই ধরনের মানুষ আছে। এক্স্যাক্টলি, ইন্সপায়ার্ড হয়। আর এরকম যেই ঘটনাই আপনাদের জানা আছেন তারা যা করতে পারেন তা হচ্ছে আমাদের ফেসবুক পেজ, যার অ্যাড্রেস বলে দিচ্ছি facebook.com
সকালের বাংলাদেশ এই অ্যাড্রেসে লিখে জানাতে পারেন। শুধু সেই সাদা মনের মানুষগুলোর কথা না, আপনার আশেপাশে কেউ যে কোনো ভালো উদ্যোগের সাথে যদি যুক্ত থাকেন, সেই উদ্যোগের কথা আমাদের জানান, সেই ব্যক্তির কথা আমাদের জানান। সেই সংবাদ আমরা পুরো দেশের সাথে শেয়ার করে নেব, যাতে তার এই সৎকার্যে তিনি আরও কিছু ইন্সপিরেশন পান। আর যেহেতু জুবাইর তুমি আজকে এই ধরনের একটি কথা আমরা এই ধরনের একটি টপিক রেজ করলাম এবং আজকের দিনটাও অনেক তাৎপর্যপূর্ণ। সো দর্শক, আজ কিন্তু আমাদের সাথে যিনি অতিথি থাকবেন, আমরা কিন্তু এরকমই ভিন্ন কিছু টপিকে আজকে কথা বলবো, যেটা আই এম শিওর আপনারা অনেক বেশি উপকৃত হবেন যারা এই পার্টিকুলার ইস্যুটা যেটা নিয়ে আমরা কথা বলবো সেই ইস্যুতে আপনারা ইনভলভ সামহাউ, ফ্রেন্ড কিংবা ফ্যামিলি থ্রুতে। এবং যারা অনেকে আমরা জানি না, আমি কিন্তু অনেক কিছু জানি না, আমি অফ স্ক্রিন কথা বলছিলাম আমাদের আজকের অতিথির সাথে, অনেক কিছু অলরেডি আমি বুঝতে পারছি যে আজকে আমরা আপনাদের সাথে ডিসকাস করতে পারবো। সো দর্শক, আমার মনে হয় এখন একটি বিরতি নেওয়ার সময় এসেছে। যেমনটি করে আইরিন বলছিল যে আজ যে অতিথিকে নিয়ে আমরা ফেরত আসবো, তিনি আমাদের প্রত্যেকের জীবনে না বলতে পারার অনেকগুলো কথার জবাব হয়ে আমাদের সমাজে থেকে যাবেন। তাকে নিয়ে ফিরছি বিরতির একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। সাথে আছে আমি জুলহাস জুবায়ের এবং আমি আইরিন খান। আর যেভাবে বলেছিলাম যে আজ যে মানুষটিকে নিয়ে ফিরবো, তিনি আমাদের সমাজের অনেকের মায়েরই, অনেক মা শুধু না, অনেক পরিবারেই না বলতে পারা কথাগুলো নিজের কণ্ঠস্বরে দৃঢ়ভাবে বলেছেন। এবং শুধু বলেছেন তাই না, সেই দুঃসাধ্য পথকে অনেক দূর পাড়ি দিয়েছেন। এমন একটি মানুষের সাথে আজ আইরিন পরিচয় করিয়ে দিবে। ইটস অ্যান অনার যে আমি আজকে যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি হচ্ছেন আজকের অতিথি সাজিদা রহমান ড্যানি, প্রেসিডেন্ট প্যারেন্টস ফোরাম অফ ডিফারেন্টলি এবল। কিন্তু আমরা অতিথির সাথে কথা বলার আগে, আজকে আমাদের দিনটি অনেক তাৎপর্যপূর্ণ, যেটা আমরা শুরুতেই বলেছি। আজকের দিনটা হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। সো আজকের দিনটি সম্পর্কে আমরা ছোট একটি প্যাকেজ দেখে দিব। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে। আসলে জুবায়ের, আমরা একটু আগেও বলছিলাম মানুষ মানুষের জন্য, এবং এই ধরনের মানুষ যারা মানুষের জন্য কাজ করে তাদের সম্পর্কে জানার জন্য আমরা দর্শকের কাছে আবেদন জানিয়েছি যে আপনারা আমাদের ফেসবুক পেজে এ ধরনের মানুষ যারা মানুষের জন্য কাজ করছেন তাদের সম্পর্কে আমাদের লিখে জানাতে। কিন্তু আমরা যেহেতু বলছিলাম যে আমাদের অতিথির কথা এবং আমি অলরেডি পরিচয় করিয়ে দিয়েছি, আজকে আমাদের অতিথি সাজিদা রহমান ড্যানি। আপনাকে প্রথমেই শুভ সকাল আমাদের অনুষ্ঠানে আসার জন্য। শুভ সকাল আপনাদেরকে এবং আমাদের সামনে যারা আছেন সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের আসলে সৌভাগ্য যে আমরা এমন একটি দিনে এমন একজন মানুষকে পেয়েছি, যেমন আমি বলছিলাম, যিনি সমাজের অনেকেরই এমন এক দৃঢ় কণ্ঠস্বরে পরিণত হয়েছেন যা অনেকেই হয়তো বলতে পারে না।
আমার মনে হয় এই বিষয়টি আইরিন আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, কারণ আইরিন বেশ আগ্রহ নিয়ে কথাগুলো বলছিল এবং কথাগুলো শুনছিল আপনার। জি, আপনি প্রেসিডেন্ট ফোরাম ফর ডিফারেন্টলি এবল একটা সংগঠনের এই সংগঠন সম্পর্কে জানবো, কিন্তু তার আগে আমি জানতে চাই যে আমরা এখানে অনুষ্ঠানে যারা আসেন সকলকে আমরা জিজ্ঞেস করি যে তাদের সকালটা কেমন হয়, যেহেতু এটা সকালের প্রোগ্রাম। তো আমি জানতে চাবো যে আপনার সকালটা কেমন হয়, আপনি সকালে ঘুম থেকে ওঠার পর থেকে কিভাবে ডেটা স্টার্ট করেন? The first thing that I enjoy every morning is I have a cup of coffee, baranday. 5 minutes, 2 minutes, anything, but that's my time and that's how I start. এবং আমার কাছে মনে হয় কি that's a window যেটা it's inspire, because সারা দিনে কি হবে না হবে ওটা তো আমি জানি না, there would be a lot of struggle, a lot of hurdles, but ওই সময়টা আমার জন্য এবং শুধু আমার জন্য। আচ্ছা, সো ওই 2-3 মিনিট টাইমটাই আপনাকে সারা দিনের জন্য এনার্জি দেয়। ড্যানি, আপনি প্রেসিডেন্ট প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি এবল চিলড্রেন্স, আপনি জানছিলাম আমরা এই ব্যাপারে। আপনার কাছে যদি একটু জানতে চাই যে প্যারেন্টস ফোরাম মানে কেন এই ফোরামটা বা এর প্রয়োজনীয়তাটা আপনি কেন অনুভব করেছিলেন, এই বিষয়টা যদি একটু জানতে চাই আপনার কাছে। এটা না একটা ভলান্টারি অর্গানাইজেশন, ইটস এ রেজিস্টার্ড অর্গানাইজেশন বাট ভলান্টারি অর্গানাইজেশন। ভলান্টারি এই কারণে আমরা যে ব্যক্তি অথবা বাচ্চারা নিউরোলজিক্যালি চ্যালেঞ্জড, যাদের অটিজম আছে, সেরেব্রাল পলসি আছে, ডাউন সিনড্রোম আছে, অথবা ইন্টেলেকচুয়ালি যারা বুদ্ধিগত সমস্যায় আছে, তাদের কথা বলার জায়গাটা কিন্তু আমাদের সমাজে নেই। তারা অনেক সময় কথা বলতে পারে না এবং তাদের অধিকারটা ওভাবে চাইতে পারে না। আর যারা সমাজে আছে অধিকার দেওয়ার জন্য নীতি নির্ধারক আছে, ওনারা যদি না জানেন যে কি চাচ্ছে তাহলে কি দিবে? সো there would have to be somebody যে এদের ফরে কথা বলতে পারবে, প্লাস অধিকারের জায়গাটা ইনশিওর করতে পারবে। এবং এটার জন্য প্যারেন্টসের থেকে ভালো কিন্তু আর কোনো অ্যাডভোকেট গ্রুপ থাকতে পারে না। এবং সেই জন্যই আমরা যারা প্যারেন্টস আছি, আমরা একটা বেস তৈরি করেছি, একটা প্ল্যাটফর্ম, যেখানে আমরা আমাদের বাচ্চাদের কথা বলবো, প্লাস নীতি নির্ধারক যারা আছে তাদের সাথেও নেগোশিয়েট করে, লবিং করে তাদের অধিকারের জায়গাটা আমরা ইনশিওর করার চেষ্টা করি। ডিফারেন্টলি এবল কিন্তু প্লেন ভাষায় অনেকেই হয়তো বলে ডিসেবলড, বাট আমি আমার বাচ্চাদের মধ্যে দেখেছি কি অপার সম্ভাবনা আছে। একটা সাধারণ মানুষের ভেতরে যে এত অসাধারণ ধরনের গুণ থাকে, সো আমার কাছে মনে হয়েছে যে দ্যাট ইজ দ্য থিং দ্যাট আমরা ফোকাস করি। আমরা প্যারেন্টস হিসেবে আমার বাচ্চার সবচেয়ে ভালো জায়গাটা আমরা সামনে আনার চেষ্টা করি। একদমই তাই। আসলে দে আর রিয়েলি ডিফারেন্ট, কজ আইরিন আমাদের একটা অনুষ্ঠানে আমরা পেয়েছিলাম, আই উড লাইক টু শেয়ার উইথ ড্যানি অ্যাজ ওয়েল, যে আমাদের একটা ক্রিকেট টিম আছে আমাদের দেশে যারা ডিফারেন্টলি কেপেবল, এই মানুষগুলো। এবং রিসেন্টলি আমরা একটা সিরিজও জিতে এসেছি ইন্ডিয়ার সাথে। নিঃসন্দেহে মানুষগুলো অনেক বেশি পারে, তাদের মনের দৃঢ়তা নিঃসন্দেহে অনেক বেশি। এক্স্যাক্টলি, যে আমরা সেদিনও এই টার্মটা নিয়ে কথা বলছিলাম যে ডিফারেন্টলি কেপেবল বা ডিফারেন্টলি এবল। আসলে টার্মগুলো কিন্তু সামটাইমস একটা মানুষকে কিন্তু এত বেশি আলাদা করে ফেলে, আইসোলেট করে ফেলে। আপনি বলছিলেন যে এটা একটা প্ল্যাটফর্ম যেখানে প্যারেন্টসরা কিভাবে হাউ টু ডিল উইথ দিস থিংস জানতে পারবে, প্লাস আপনারা পলিসি রেকমেন্ডও করতে চাচ্ছেন। কিন্তু আপনি এই ফোরামটা স্টার্ট করেছিলেন, নিশ্চয়ই কোনো শূন্যতা পেয়েছিলেন দেখেই এরকম একটি ফোরামের দরকার মনে হয়েছিল আপনার। শূন্যতাটা কি ছিল আপনার, কি মনে হয়? ওয়েল, পার্সোনালি আমার মাদার, আমার ছেলের বয়স 20 বছর এবং ও একটা অটিস্টিক বাচ্চা। ওকে যখন আমি আইডেন্টিফাইড হয়, ওকে যখন আমি তুলে আনি আপনার এই প্ল্যাটফর্মটাতে, যে হি ইজ ডিফারেন্টলি এবল, হি ইজ নট লাইক আদার পিপল, ওই সময়টাতে ওর যে অটিজম ইজ স্পেকট্রাম ডিসঅর্ডার, ওকে, এবং এটার মধ্যে এটা সারা জীবনব্যাপী থাকবে এবং এটার মধ্যে অনেক বিষয় অ্যাসোসিয়েটেড থাকে। একজন দেখতে খুব সাধারণ নর্মাল একজন পার্সনের মধ্যে তার মাল্টি ডাইমেনশনাল এবং খুব গভীরতা সম্পন্ন কিছু ইস্যুস থাকতে পারে, যেটা হয়তো বাইরে থেকে দেখে কেউ বুঝতে পারবে না। সো একটা ছোট বাচ্চার মধ্যে যদি এত ধরনের কিছু থাকে, যেমন তার মধ্যে নন ভার্বাল ইস্যুস থাকতে পারে,
স্পিকিংয়ের প্রবলেম থাকতে পারে, তার মধ্যে ল্যাঙ্গুয়েজের প্রবলেম থাকতে পারে, তার মধ্যে সেন্সরি প্রবলেম থাকতে পারে, তার মধ্যে অ্যাটেনশন ডিফিসিয়েন্সি ডিসঅর্ডার থাকতে পারে, তার মধ্যে সেন্সরি যে হাইপো এবং হাইপার মানে খুব বেশি আছে আবার খুব কম আছে, দুটো গ্রেডই আছে। তারপরে মোটর স্কিলের প্রবলেম থাকতে পারে, এরকম মাল্টি ডাইমেনশনাল ইস্যুস থাকে। ওকে, সো একজন মানুষের মধ্যে যখন এত কিছু আছে বাট তার নিজের জায়গাটা সে কিন্তু খুব নর্মাল। সো বাইরে থেকে আমি যখন তাকে দেখি খুব নর্মাল দেখি, সো তার এই ডিফারেন্সটা যখন ধরা পড়লো, সামনে আসলো, সো প্যারেন্টস হিসাবে আই ওয়াজ দ্য মোস্ট মানে ফার্স্ট পার্সন হু গট দ্য শক মোস্ট, রাইট? বিকজ অ্যাকসেপ্ট করতে যেমন অনেক অ্যাবসলিউটলি কারণ আমি যখন কনসিভ করি একজন মা হিসেবে কিন্তু আমি ধরে নিই যে আমার বাচ্চাটাই একটা সুস্থ স্বাভাবিক নর্মাল বাচ্চা হবে, আর সেই বাচ্চাটা যখন একটু ডিফারেন্ট হয় এটা মেনে নেওয়ার জায়গাটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যায় ভেতরে আর কি। আমি হয়তো বাইরে সবার সাথে কথা বলছি নর্মাল, বাট ভেতরে মেনে নেওয়ার জায়গাটা খুব ডিফিকাল্ট হয়। সো ওইটা আসলে প্রথম একটা জায়গা ছিল যে আইডেন্টিফাই করার পরে মেনে নেওয়ার জায়গা এবং ওর জন্য দাঁড়ানোর যে জায়গা, এই গ্যাপটা আমাকে মনে হয়েছে আমার কাছে যে দেয়ার উড বি সামথিং দ্যাট আই শুড ডু। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং। সো সেখান থেকে আপনি স্টার্ট করেছেন। জুবায়ের, আমাদের মনে হয় এই মুহূর্তে আলোচনায় একটু বিরতি নিতে হবে। সো সিরিয়াস হয়ে গেছে। হ্যাঁ, বাট না সিরিয়াস না, কিন্তু খুবই ইম্পর্টেন্ট Danny, she was smiling, হ্যাঁ, but I could see it in her eyes. Part of our life and we are happy about it. I'm a proud mother. আসলে আপনি যেমন এত পজিটিভলি নিয়েছেন, আই এম শিওর আপনি অনেকের জন্য ইন্সপিরেশন হবেন যে কিভাবে এই ইস্যুটাকে, এটা অনেক হার্ড অ্যান্ড ডিফিকাল্ট, এই ইস্যুটাকে কিভাবে পজিটিভলি নিয়ে হাসি মুখে লাইফে এগিয়ে যাওয়া এই শিশুটিকে নিয়ে। আমার মনে হয় আজ অনেক প্যারেন্টসের জন্য এবং অনেক ফ্যামিলির জন্য যারা ডিল করছেন তাদের জন্য আজকে এই ইস্যুটা অনেক বেশি হেল্পফুল হবে। আপনি কিভাবে এটা করতে পেরেছেন এই টপিকে আমরা অনেক কিছু জানবো, কিন্তু এই মুহূর্তে আমাদের আলোচনায় নিতে হচ্ছে ছোট একটি বিরতি। দর্শক কোথাও যাবেন না, ফিরছি ছোট একটি বিরতির পর। ওয়েলকাম ব্যাক দর্শক, বিরতির পর আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সকালের এই আয়োজনে সকালের বাংলাদেশে। সাথে আছি আমি আইরিন আর আমি আছি জুলহা জুবায়ের। কথা বলছিলাম আমাদের অতিথি সাজিদা রহমান ড্যানির সাথে। একটু আবারও জানতে চাই, কারণ আইরিন আমাদের অনেক কিছু জানার আছে, আমরা একটু একে একে জিজ্ঞেস করে ফেলি। হ্যাঁ, আপনি বলছিলেন যে আপনার জন্য এটা ইজি ছিল না, আপনি কিভাবে জিনিসটা ডিল করলেন? কারণ প্রথমত আপনি আইডেন্টিফাই করলেন, আইডেন্টিফাই কিভাবে করতে হয় এটাও যেমন অনেকে জানে না, বা অনেক ধরনের, আপনি যেমন একটা নতুন টার্ম ইউজ করলেন যেটা নিউরোলজিক্যালি চ্যালেঞ্জ বলেছিলেন, নিউরোলজিক্যালি চ্যালেঞ্জ। সো এইটার অ্যাসপেক্টে অনেক কিছু আপনি বললেন যে এক একজনের এক এক রকমের প্রবলেম থাকতে পারে, হয়তো ওই জায়গায় একটু ল্যাকিং আছে। সো এটা অ্যাড্রেস করা, কত বছর বয়সে অ্যাড্রেস করা যায়, সো এই জিনিসটা আপনি কিভাবে বুঝতে পারলেন? ওই সময়টাতে প্রায় 20 বছর আগে বা 17 বছর আগে বাংলাদেশে এই ইস্যুটা নিয়ে হার্ডলি কোনো পার্সন ছিল যে জানতো বা কথা বলতে পারতো। সো আমি বাংলাদেশে যাদের কাছে গিয়েছি, একবার হয়তো ADHD, একবার ADD, একবার অটিজম, বাট অটিজমটা কি ইটস আ ফিভার ওর ইটস আ ক্যান্সার ওর আমাকে কেউ বলতে পারেনি যে জিনিসটা কি। সো অনেক রাস্তা ঘুরতে হয়েছে। দ্য বেস্ট পার্ট ইজ সেলফ এডুকেশন। যখন আমি এখান থেকে আসলে কিছু পাচ্ছিলাম না, আই হ্যাড টু স্টপ মাই ক্যারিয়ার। চাকরি টাকরি মানে করতে হয়েছে বিকজ দ্যাটস ব্রেড অ্যান্ড বাটার, বাট এর বাইরে সবটুকু এমফাসিস ছিল আমার স্টাডি, নলেজ, এই বিষয়টা সম্বন্ধে জানা, এবং তার চেয়ে বড় কথা আমার ছেলের সাথে সময় কাটানো। I left in fact everything, my social life, my family, but best part is যে সময়টুকু আমি আমার ছেলের সাথে কাটিয়েছি, he could taught me a world full of different things. That's the best part, and I really honor that person, my son, for this opportunity, because ও যদি না থাকতো আমার এই এত চমৎকার, ওর যে এত চমৎকার একটা ওয়ার্ল্ড আছে, এবং ওই ওয়ার্ল্ডটা আমাদের অনেকের থেকে ডিফারেন্ট, অনেকখানি ডিফারেন্ট। সো ওই ওয়ার্ল্ডটার সম্বন্ধে আমার জানা হতো না। যেমন দে উড নেভার বি এবল টু লাই,
একটা মিথ্যে কথা যখন বলবেন আপনি, তখন কিন্তু সেই সত্যি কথাটাকে আপনাকে ডিফারেন্ট উল্টো করে দেখতে হবে। সেই উল্টোটাকে ভেঙে আপনি কিভাবে আরেকজনকে কনভিন্স করবেন, সেই কনভিন্সের জায়গাটা আপনাকে তৈরি করতে হবে, তারপর আপনাকে বলতে হবে এমনভাবে যেন আরেকজন লোক বিশ্বাস করে। রাইট। সো ওই জায়গাটার নলেজটা কিন্তু আমি জানতাম না। সো এই বিষয়গুলি নিয়ে যত বেশি জেনেছি, যত বেশি পড়েছি, যত বেশি তাকে নিয়ে রিসার্চ করেছি, অ্যানালাইজ করেছি, তত আমার কাছে মনে হয়েছে যে আমরা হয়তো হ্যাঁ সকালে উঠি, এক কাপ কফি খাই, বারান্দায় দাঁড়াই, না দ্যাটস আ নাইস ডে উই স্টার্ট, বাট ওদের দিনটা ইটস সো ডিফারেন্ট। তারা হয়তো উঠছি আমাদেরকে ডিফারেন্ট দেখে। এই যে জীবনের অন্য আরেকটা ধারা, এই ধারাটা সম্বন্ধে কিন্তু ওকে না জানলে আমি জানতে পারতাম না। আর ইয়েস, লাইফে তো আপস অ্যান্ড ডাউনস আছে, বাট একটা জিনিস আমি খুব একদম মনে প্রাণে বিশ্বাস করি, সেটা হচ্ছে a day is a day and it's my life. You know, so I want to have my life with smile, with full of joy, you know, whatever I have. Definitely, we can see that you're having it. একটু যদি জানতে চাই একদম ছোট করে, how long have you been dealing with differently capable kids? See, as long as I had my son, so that was the starting, but প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি এবল শুরু হয়েছে 2011 সালের একটা সাউথ এশিয়ান কনফারেন্স অন অটিজমে। এটা সাইমা ওয়াজিদ পুতুল উনি শুরু করেছিলেন। জানি যেটা করতে হবে যে এই কনফারেন্স নিয়ে আমাদের একটু ইন ডিটেইল জানতে হবে, তবে তার আগে একটু আমরা সংবাদ শিরোনামগুলো জেনে আসবো আমাদের নিউজ স্টুডিও থেকে। দর্শক, আমাদের এই আড্ডা একটু বিরতি দিচ্ছি, কারণ এখন চলে যেতে চাই আমাদের নিউজ স্টুডিওতে। সেখানে আমাদের সহকর্মী তানভীর আহমেদ অপেক্ষা করছেন আজ দিনের সর্বশেষ নিউজ হেডলাইনগুলো নিয়ে। তানভীর, শুভ সকাল। শুভ সকাল জুবায়ের, ধন্যবাদ আপনাকে। দর্শক শুভেচ্ছা। আমন্ত্রণ যমুনার আজকের হেডলাইন নিউজ, আপনাদের সাথে আছি আমি তানভীর আহমেদ ইবন। জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। সোমবার 20 দলের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে সমাবেশের জন্য অনুমতি চায়। এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু বলেন, ডিএমপি শর্ত সাপেক্ষে মৌখিকভাবে সমাবেশ করার অনুমতি দিয়েছে। সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নিখোঁজের 3.5 মাস পর সুনামগঞ্জের লন্ডন প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমানকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা সোমবার রাতে তাকে টঙ্গী থেকে উদ্ধার করেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে রাজধানী ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। এই মুহূর্তে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি নেতা মুজিবুর রহমান। গত 4 মে সুনামগঞ্জে গণ অনশন কর্মসূচি শেষ করে সিলেটে ফেরার পথে নিখোঁজ হন মুজিবুর রহমান। শারীরিক অবস্থা খুব একটা বেশি ভালো না, উনি যদি এখন স্টেবল কন্ডিশনে, কিন্তু শরীরটা নষ্ট হয়ে গেছে আর কি। দ্বিতীয়ত হচ্ছে ওনাকে সকালে ড্রপ করে গেছে 7টা-8টার দিকে, হয়তো উনি দেখেনি গাড়িটা, অনুমান করেছে যে হয়তো এটা মাইক্রোবাস ছিল। সেই মাইক্রোবাস করে ওনাকে টঙ্গীর পাশে এক জায়গায় ফেলে, বোরকা পড়া অবস্থায় ফেলে, তারপরে হাত বাঁধা ছিল। অব্যাহত বৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দেশের প্রধান নদ নদীর পানি বেড়ে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। যমুনা নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট ও সিরাজগঞ্জের বাগাবাড়িতে নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সোমেশ্বরী, পাগলা, ভোগাই সহ বেশ কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নেত্রকোনা ও শেরপুরের কয়েকটি উপজেলা বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কোনো প্রবাসী সরকারি সেবা পেতে কষ্টের সম্মুখীন হোক, এটা চায় না বর্তমান সরকার। সৌদি আরবে মেশিন রিডেবল পাসপোর্ট MRPর উদ্বোধন শেষে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। স্থানীয় সময় সোমবার রাতে রিয়াদের হোটেল শেরাটনে এই কার্যক্রমের উদ্বোধন শেষে এই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বর্তমান জনবল দিয়ে 2015 সালের মধ্যে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদেরকে মেশিন রিডেবল পাসপোর্ট MRP আর আওতায় আনা সম্ভব নয়। তাই কম সময়ের মধ্যে সবাইকে MRP সেবা দিতে আউটসোর্সিংয়ের মাধ্যমে পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
নওয়াজ শরীফের পদত্যাগের দাবিতে আজ পার্লামেন্ট ভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবন ঘেরাও করবে তেহরিকে ইনসাফ পাকিস্তান। সোমবার ইসলামাবাদে 48 ঘন্টার আলটিমেটাম শেষে এই হুঁশিয়ারি দেন দলটির প্রধান ইমরান খান। তবে এতে পুলিশি বাধা দিলে পরিণাম ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন পিটিআই এর প্রধান। সরকারকে দেয়া আলটিমেটাম অনুযায়ী 48 ঘন্টার মধ্যে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ পদত্যাগ না করলে রেড জোনের গুরুত্বপূর্ণ সব স্থাপনা ঘেরাওয়ের হুমকি দিয়েছিলেন পিটিআই প্রধান। আবারও টেস্ট ক্রিকেটের অলরাউন্ডারের তালিকায় শীর্ষে উঠে এলেন সাকিব আল হাসান। 3-1 সিরিজ হারার খেসারত হিসেবে ভারতের রবীন্দ্রচন্দ্রন অশ্বিনকে নেমে যেতে হয়েছে 2 নম্বরে। 364 রেটিং পয়েন্ট অর্জন করা সাকিব সবশেষ টেস্ট ম্যাচ খেলেছেন ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে। আর অশ্বিনের রেটিং পয়েন্ট 357। এছাড়া 348 পয়েন্ট নিয়ে তালিকার 3 নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিল্যান্ডার। ওয়ানডেতে, টি-20তে এবং অলরাউন্ডের তালিকায় শীর্ষে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ এবং সাকিব আল হাসান 2 নম্বরে। দর্শক, এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছে আমাদের নিয়মিত আয়োজন সকালের বাংলাদেশে আইরিন এবং জুবাইরের কাছে। জুবাইর, ধন্যবাদ জানাচ্ছি তানভীর আপনাকে, সেই সাথে আমাদের নিউজ গ্রুপের সবাইকে, কারণ এই সকালবেলাতে সুন্দর সুন্দর আপডেটগুলো আপনার মাধ্যমে আমরা জানতে পেরেছি, দর্শকদেরও জানিয়ে দিচ্ছি। আবার আড্ডায় ফেরত আসতে চাই। আমাদের একদম নিউজে যাওয়ার আগে আমরা বলছিলাম আপনি একটা কনফারেন্সে গিয়েছিলেন, একটু জানতে চাই যে আপনি এতদিন ধরে এইরকম একটি বিষয়কে ডিল করে আসছেন, কনফারেন্সে যাওয়ার পরেই বোধহয় আপনি আপনার ফোরামটি করেছেন, কেন? ঠিক আছে, কেন কারণটা জানতে চাই, কারণ অনেক আগেই করতে পারতেন। আসলে কি, অটিজম ব্যাপারটা খুব বেশি ফোকাস ছিল না আমাদের এখানে। আমরা হয়তো খুব ডিসক্রিটলি জানতাম, যারা ডিল করছে তারা হয়তো জানতাম, অথবা যারা ডক্টর বা প্যারেন্টস তারা হয়তো জানতেন, কিন্তু ইন জেনারেল মানুষের মধ্যে কিন্তু এটা সম্বন্ধে কোনো নলেজ ছিল না। সো ওটা একটা প্ল্যাটফর্ম ছিল, যখন ওই প্ল্যাটফর্মে আসলে আমাকে ডাকা হয় টু রিপ্রেজেন্ট দ্য প্যারেন্টস। অ্যান্ড আই ডোন্ট নো আমাকে কীভাবে ডাকা হয়েছে, আই জাস্ট get to know যে হ্যাঁ আমাকে নমিনেট করা হয়েছে ওখানে স্পিচের জন্য। and when I stood and provide the speech, it's like there are hundreds of parents sitting in front of you, and I was like মনে মনে ভাবছিলাম যে এরা সবাইকে প্যারেন্টস আমার মতো, এত প্যারেন্টস যে আছে এত তো জানি না। আমি শুধু ভাবতাম যে হ্যাঁ আমি অড ওয়ার্ড আউট ইন দ্য সোসাইটি। সো এত প্যারেন্টসের মধ্যে দাঁড়িয়ে থেকে যখন বলাটা শেষ করলাম, তারপরে মনে হলো যে নো, মানে উই শুড ডু সামথিং। এতগুলি বাচ্চা, এত শত শত বাচ্চা, এদেরকে নিয়ে আমার একা বাচ্চার জন্য আমি একা ফাইট করছিলাম। সেই ফাইটিংয়ের জায়গাটাতে যখন আপনি সহযোদ্ধা পান এবং একই রাস্তায় হাঁটার সাথী পান, তখন তো মনে হয় যে না, ইউ শুড স্ট্রং ফিলিংটা, ইউ শুড ডেভেলপ আ প্ল্যাটফর্ম যেখানে সবাই একসাথে দাঁড়িয়ে ওদের জন্য কথা বলতে পারে। সো দ্যাট ওয়াজ দ্য স্টার্টিং বেসিক্যালি। আপনি বলছিলেন যে মাত্র বললেন যে আপনি ফাইট করছিলেন। সো এই ধরনের স্পেশাল কিডস যাদের আছে, তারা কি ধরনের প্রবলেম ফেস করে বলে আপনার মনে হয়? সোশ্যালি, ফ্যামিলিগতভাবে, সোশ্যালি অ্যান্ড অলসো মেন্টালি। ওকে, মেন্টালি বাচ্চাদের অ্যাসপেক্টটা মেন্টালি বলবো না, বিকজ দে লিভ ইন দেয়ার ওন ওয়ার্ল্ড, ওদের নিজস্ব একটা জগৎ থাকে, ওখানে দে বিলং। বাট প্যারেন্টসদের দিক থেকে দে হ্যাভ লট অফ স্ট্রাগল। বাট সবচেয়ে বেশি সমস্যা যেটা হয় কি, when you have a child in your family, যে বাচ্চাটার হয়তো কিছুটা ডেফিসিয়েন্সি আছে, সবচেয়ে বেশি প্রবলেম হয় ফ্যামিলি থেকে, একদম পাশের মানুষটি থেকে, তার পাশে যারা আছে তাদের থেকে। বিকজ ওদের মেনে নেওয়ার জায়গাটা কিন্তু আপনি মা হিসেবে অথবা বাবা হিসেবে যেভাবে মেনে নেবেন, ওদের মেনে নেওয়ার জায়গাটা কিন্তু ওভাবে তৈরি হয় না। আমরা হাজার হাজার প্যারেন্টসের সাথে কথা বলছি, ডিল করছি এভরিডে, এবং আনফর্চুনেটলি সবচেয়ে বেশি ট্রাবলটা ফেস করে ফ্যামিলি লেভেলে বাবাদের কাছ থেকে, এবং তারপরে আসে আপনার দাদি অথবা নানি ওই জায়গাটাতে, বা খালা বা ফুপু। কিন্তু যখন একটা মা তার বাচ্চাটাকে ডিফারেন্ট পাচ্ছে, তার মেনে নেওয়ার জায়গাটা কিন্তু অনেক বেশি স্কুইজড হয়ে যায়, অনেক বেশি কি বলবো যে কষ্ট বা টাফ হয়ে যায়, রাইট? তখনই কিন্তু অনেক বেশি সাপোর্ট দরকার হয়। হ্যাঁ, কিন্তু ওই জায়গাটাতে সবচেয়ে বেশি ধাক্কা খায় যখন পাশের মানুষটি মেনে নেয় না। ওকে, সো একই সাথে দুটো জায়গায় আপনাকে কনস্ট্যান্ট ফাইট করতে হয়, বিকজ এই পাশের মানুষটি কিন্তু শুধুমাত্র মানসিক সহায়তার জন্য না,
ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকে, ফ্যামিলি স্ট্রাকচারের সাপোর্ট থাকে, সোশ্যাল যে অ্যাবিউজটা আসে বা যে ধাক্কাটা আসে ওটা কিন্তু হ্যাঁ আপনি বাচ্চাটাকে বড় করবেন সেখানেও তো ইকুয়াল সাপোর্ট দরকার। হ্যাঁ, যেমন বাচ্চার স্কুলিং এর কথা বলেন, তার মেডিসিনের কথা বলেন, তার বাইরে নিয়ে যাওয়ার কথা বলেন, কত কিছু আছে। ওই জায়গাটাতে তখন মাটা একদম কর্নার্ড হয়ে যায়। এবং আগে যেটা ছিল যে সবচেয়ে আগে কিন্তু দোষ দেওয়া হতো মাকে যে হ্যাঁ তোমার জন্য এই সমস্যাটা হয়েছে, ইউ দ্য গিলটি ওয়ান, বাট নেভার ইভেন থট যে হ্যাঁ দ্য ইকুয়াল কন্ট্রিবিউশন কিন্তু বাবারও থাকে। রাইট। সো ওই জায়গাটাতে হ্যাঁ প্রথমেই ধাক্কার জায়গাটা আসলে একদম পাশের মানুষটা থেকে বেশি আসে। আপনি কিন্তু খুব সুন্দর করে হেসে বলছেন কথাটা, বাট অফকোর্স বুঝাই যাচ্ছে যে এটা আপনার জন্য ইজি ছিল না। বিন দেয়ার ডান দ্যাট বিষয়টা এমন। এক্স্যাক্টলি। অ্যান্ড বাই কোর্স অফ টাইম হয়তো আপনি অ্যাডপ্ট করে নিয়েছেন অ্যান্ড আপনি এখন জানেন হাউ টু ডিল উইথ ইট। বাট আই এম শিওর আপনি যেহেতু অনেক প্যারেন্টসের সাথে কথা বলে ওই জিনিসটা জেনেছেন, আই এম শিওর আরও অনেক দর্শক হয়তো আজকে দেখছেন যারা সেম প্রবলেম ফেস করছেন। আপনি যে জিনিসটা এত পজিটিভলি নিয়েছেন, আপনি কিভাবে এটা এত পজিটিভলি নিতে পেরেছেন, এটা যদি আপনি দর্শকের সাথে একটু শেয়ার করেন। যে কারণ আমার মনে হয় যে যারা এরকম স্পেশাল কিডদের সাথে ডিল করে তারা অনেক ধরনের সবার সাথে ফাইট করে, পুরো ওয়ার্ল্ডের সাথে ফাইট করছে। তারা বাচ্চাটাকে এনার্জি দিচ্ছে, সো তাদের এনার্জি সোর্সটা কোথায় থাকে? কাউন্সেলিং এর কি দরকার হয়? That's a very good question. That's really a very good question. Right. Well, see, I conceived at my very early age. Okay, এবং I was very attached to my dad, and he was the person যে হয় না যে you need a mentor to grow up, and he was my mentor. Okay, and ওনার কাছ থেকে সবসময় শুনতাম যে be a good person, just like that, be a good person. এবং উনি হয়তো ওরকমভাবে কিছু বলতেন না, কিন্তু একটা জিনিস সবসময় দেখতাম তার কাজে, he was always there to support others. সো এই যে জিনিসগুলি দেখতাম, এটা দেখার সাথে সাথে একটা জিনিস হয়তো ভেতরেই আনকনসিয়াসলি আর সাবকনসিয়াসলি ডেভেলপ করেছে। যখন আমি আমার বাচ্চাটাকে ধারণ করলাম, প্রথম যে জিনিসটা আমার মাথায় এসছে, মানুষ করতে পারবো তো, বাচ্চা তো জন্ম দিতে পারে, XYZ অনেকেই পারে, বাট তিনি একটা বাচ্চাকে মানুষ করে তুলে আনাটা এটা কিন্তু অনেক, আমার কাছে মনে হয় স্টিল আই এম স্ট্রাগলিং, স্টিল দেয়ার আর লট অফ থিংস যেটা হয়তো এটা ইটস নট ইজি। সো ওই জায়গা থেকে যখন বাচ্চাটাকে পেলাম এবং বাচ্চাটা একটু ডিফারেন্ট, সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে যে ইটস নট ফর আদার্স, ইটস ফর মি অ্যান্ড আই হ্যাভ টু ডিল উইথ ইট। এবং মার যে রেসপন্সিবিলিটি, ইটস আ গিভেন রেসপন্সিবিলিটি, মানে আপনি চান বা না চান, ইটস আ গিভেন রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটিটা, এই দায়িত্বটা আমি ঠিকমতো পালন করতে পারছি কিনা, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জটা যখন আমি আসলে নিজের মধ্যে নিয়েছি যে ইয়েস আই এম আ মাদার, এবং এই বাচ্চাটাকে তুলে আনার দায়িত্ব আমাকে অলমাইটি দিয়েছে এবং এই দায়িত্বটা আমাকে পালন করতে হবে, that was the strength perhaps এখনো আমাকে inspire করে, not anyone else outside, but the first strength my son, and the second strength is a given responsibility itself. খুব সুন্দর করে কিন্তু উনি বলে দিলেন সোর্স অফ এনার্জি সম্বন্ধে জানছিলাম, আর কঠিন অনেক কঠিন বাস্তবগুলো আপনি খুব সুন্দর করে হালকা স্মাইলি ফেসে বলে দিচ্ছিলাম। আমরা একটু দর্শকদের সাথে আরো একবার পরিচয় করে দিতে চাই। দর্শক এইমাত্র যারা আমাদের সাথে যুক্ত হলেন তাদের জানিয়ে দিতে চাই, আমি আর আইরিন আজকে দিনটা শুরু করেছিলাম আন্তর্জাতিক মানবিক দিবসকে সাথে নিয়ে। আজকে হচ্ছে আন্তর্জাতিক মানবিক সাহায্য দিবস, হিউম্যানিটেরিয়ান ডে। আর এই আলোচনায় বা এই দিনের শুরুতে এমন একটি মানুষকে আমরা আজ আমাদের সাথে পেয়েছি যার নাম সাজিদা রহমান ড্যানি, প্রেসিডেন্ট প্যারেন্টস ফোরাম ফর ডিফারেন্টলি এবল। অদ্ভুত একটা মানুষ। আপনারা যারা মাত্র যুক্ত হলেন তাদের বলতে চাই, মানুষটার মাঝে জীবনী শক্তি অনেক বেশি, মানুষটার হাসি মুখে সত্যকে মেনে নেওয়ার ক্ষমতা অনেক বেশি। শুধু তাই না, এই মানুষটার এমন একটি ক্ষমতা আছে, সে তার সম্মোহনী শক্তি দিয়ে সামনের মানুষগুলোকে ভুলিয়ে ফেলতে পারে যে তার আশেপাশে এখন কি হচ্ছে। যাই হোক, আমি ভুলে গিয়েছিলাম একটা ছোট বিরতি নিতে হবে। ছোট একটা বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি।
দর্শক বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি সকালের বাংলাদেশের এই পর্যায়ে। সাথে আছে আমি জুলহাস জুবায়ের এবং আমি আইরিন খান। আমরা কথা বলছিলাম আমাদের আজকের অতিথি সাজিদা রহমান ড্যানির সাথে। তার সাথে আরো কথা বলবো, তার কাছ থেকে এই সোর্স অফ এনার্জি সম্বন্ধে আরো জানবো। তবে তার আগে আপনাদের কথাগুলো পড়ে শোনাতে চাই। আপনারা ফেসবুকে আমাদের অনেক কিছু লিখে পাঠিয়েছেন, অনেক কমপ্লেনও করেছেন। এই মুহূর্তে আপনাদের কমপ্লেনটা ভেঙে অ্যাটলিস্ট দুটা কমেন্ট তো পড়তেই চাই। প্রথম কমেন্টটা লিখেছেন মীর আন নাজমুস সাকিব। তিনি বলছেন, সকাল মানে ভোরবেলা ঘুম থেকে ওঠা, সকাল মানে প্রাতঃভ্রমণের পরে চায়ের কাপে চুমুক, সকাল মানে ক্যাম্পাসের বাস ধরা, সকাল মানে অফিসে যাবার তারা, সকালের বাংলাদেশ মানে যমুনার চোখে সকালকে দেখা। খুবই ভালো একটি কমেন্ট ছিল। সকাল মানে সকালের বাংলাদেশ এবং আমাদের সাথে টাইম স্পেন্ড করা, এটা আসলে আমাদের জন্য কিন্তু খুবই ভালো। সাকিব তো বরাবরই আমাদের রেগুলার দর্শক, চাই সাকিব এরকম সবসময় আমাদের সাথে থাকবেন। আরেকটি কমেন্ট পড়তে চাই, আর ইন্টারেস্টিং, অ্যাপাচি খান লিখেছে, আমাদের গেস্ট হয়ে এসেছিল অ্যাপাচি, 9.5 বছরের শিশু। শি ইজ অ্যানাদার সোর্স অফ এনার্জি, ট্রাস্ট মি। অ্যাপাচি লিখেছে, দিস ইজ হোয়াট আই সি ওয়েন আই ওয়েক আপ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি সকালবেলা উঠেই আমাদের দেখেন। এখানে দুটো ভালো জিনিস আছে। ফার্স্ট অফ অল, ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, শি ওয়েকস আপ আর্লি ইন দ্য মর্নিং, এন্ড সেকেন্ডলি ও আমাদের দেখে। বাট আমার মনে হয় এটা কিন্তু আমাদের একটা অ্যাচিভমেন্ট যে 7 বছরের একটা বাচ্চাও আমাদের প্রোগ্রাম 9.5 বছরের। আচ্ছা, 9.5 বছরের একটু ড্যানির সাথে বিষয়টা শেয়ার করতে চাই। সে হচ্ছে গাজায় যে সহিংসতা চলছে এই বিষয়টা নিয়ে সে কাজ করছিল, অ্যাপাচি খান, এবং শি ইজ এ ভেরি ইন্টারেস্টিং চাইল্ড। 9.5 ইয়ার্স, টু স্মার্ট। আচ্ছা, এর পরবর্তী কমেন্টটা পড়ে শোনাতে চাই। মাহফুজ ইসলাম লিখেছেন, আজ সকালের বাংলাদেশ দেখি নাই, সরি, দেখে নিতে হবে, ফেসবুকে আপলোড করা আছে সকালের বাংলাদেশ। যেদিন এপিসোডটি দেখেনি আই একটু রিকোয়েস্ট করে দাও, যেদিন এপিসোডটি আমাদের দেখেনি যাতে দেখে নেয়। যারা আপনারা সামহাও আমাদেরকে মিস করে ফেলেছেন তাদের জন্য বলছি যে ফেসবুক পেজে আমাদের ভিডিওগুলো আপলোড থাকে। যদি বাই চান্স আপনারা মিস করে ফেলেন এনিহাও, সো আপনারা কিন্তু ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন। সো কোনো অসুবিধা নেই, কিন্তু তারপরও লাইভ দেখার মজাটাই আলাদা থাকে। একদম শেষ কমেন্টটা পড়ছি, সুমিত ভিহারি রয়। সে লিখেছে, শোটা মিস করেছি, আপলোড হলেই দেখবো। গতকাল সম্বন্ধে বোধহয় সুমিত বলেছে। সুমিত, মিস কেন করেছেন? একদমই উচিত হয়নি মিস করা। আশা রাখছি আর মিস করবেন না। আর যদি যেহেতু মিস করেই ফেলেছেন, আজকে তো অবশ্যই কেউ মিস করেন, বিকজ আজকে আমরা খুবই সুন্দর একটি টপিক নিয়ে কথা বলছি যেটি সবার জন্য অনেক বেশি এডুকেশনাল। সো আমরা আবার ফেরত যাই আমাদের ফেসবুক থেকে গেস্টের কাছে, এবং আশা করছি ফেসবুকে আপনারা জানাবেন আমাদের আজকের আলোচনা কেমন লাগলো। একদমই তাই। আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে ড্যানির কাছে, নিঃসন্দেহে আমাদের কাছে জানিয়ে দিতে পারে। ড্যানি, একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আলোচনায়, অল্প কিছুক্ষণ সময় পাবো। একটু ছোট করে জানতে চাই যে এই যে আপনি কাজ করছেন, ইটস বিন এ ভেরি লং টাইম, এবং আপনি অলমোস্ট প্রুফ হয়ে গেছেন, আপনি ইউ আর অলওয়েজ উইথ এ স্মাইল। আপনার এনার্জির কথা আমরা জেনেছি। হোয়াটস দ্য ডেস্টিনেশন আলটিমেটলি, হোয়াট ইউ আর হেডিং টুয়ার্ডস? সি, আমার বাচ্চার সংখ্যা 1টা থেকে কিন্তু 2000-এর উপরে চলে গেছে, ইউনো, অ্যান্ড এই বাচ্চাগুলি বাড়ছে, সংখ্যাটা বাড়ছে। এক একটা বাচ্চা যখন এসে জড়িয়ে ধরে না, মনে হয় যে ইউনো দেয়ার সো মাচ টু ডু, ইউনো, এদের their life, they are full of energy, they are wonderful children, এবং এদের জন্য করার এত কিছু আছে। আমরা তো খুব ছোট্ট একটা প্রয়াস, আমাদের খুব ছোট্ট একটা চেষ্টা, ইটস আ ভলান্টারি ফোরাম, এবং আমরা প্যারেন্টসরা মিলে খুব ছোটোভাবে চেষ্টা করছি। আমাদের এই যাত্রাতে আমাদের বিশেষ কিছু প্যারেন্টস আছে, আমাদের 13 জন মেম্বার্স আছেন যারা ইয়ে করছি, আমরা এই কাজটা শুরু করেছি, এবং প্রায় 2000-এর ওপরে আমাদের মেম্বার্স আছে, এবং 6টা ডিস্ট্রিক্টে আমরা কাজ করছি, এবং এটা গ্র্যাজুয়ালি এক্সপ্যান্ড করছে। যত সময় যাচ্ছে তত বেশি এক্সপ্যান্ড করছে, এবং আমরা আসলে চাই আরও সামনে যেতে, বিকজ একদম এই বাংলাদেশের শেষ সীমানায় যে বাচ্চাটি আছে তাদের কাছেও যেন কিছুটা হলেও ইনফরমেশন, কিছুটা হলেও সেবা যদি আমরা পৌঁছে দিতে পারি, সেটা হবে একটা সার্থকতা। 2 নম্বর সার্থকতা হচ্ছে যে এদের যে সেবাটা দরকার, মানসম্মত সেবা। It's not like, you know, আমার হলেই হলো, নো, আই ওয়ান্ট টু সি যে আমার বাচ্চা যেটা পাচ্ছে সেটা যেন ভালো একটা জিনিস পায়, এবং প্রতিটা বাচ্চাকে ডিফারেন্টলি ট্রিট করা, সবাইকে এক কাতারে ফেলে না দিয়ে। অ্যাবসলিউটলি, কারণ অনেক ধরনের গিফটেড চাইল্ডস থাকে। একটা জিনিস বলতে চাই, একটা বড় অ্যাচিভমেন্ট আমাদের আছে, এবং সেটার জন্য আমি বর্তমান প্রধানমন্ত্রী এবং ওনার মেয়ে যিনি কাজ করছেন সাইমা ওয়াজেদ পুতুল, ওনাকে একটু ধন্যবাদ জানাবো। কারণ এই সংক্রান্ত বাংলাদেশে কোনো আইন ছিল না, এবং যেহেতু আইন ছিল না সেহেতু এদের অধিকারের জায়গাটাও আমরা কিন্তু ডিটারমাইন করতে পারিনি যে এরা আসলে তাদের জায়গা অনুযায়ী কোন ধরনের সাপোর্ট তারা আইনত প্রাপ্য।
উত্তরাধিকারের বিষয়টি আছে, তাদের জীবনব্যাপী যে সহায়তার বিষয়টি আছে, এগুলি কিন্তু আমরা কখনো চিন্তা করি। সো একটা নিউরো ডেভেলপমেন্টাল প্রোটেকশন ট্রাস্ট অ্যাক্ট অ্যাপ্রুভ হয়েছে গত বছর নভেম্বরে। ওই আইনটা দিয়ে এদের অধিকারটা ডিটারমাইন করা হয়েছে, রাইট? এবং উই আর লাকি। অধিকার বলতে সোশ্যাল রাইটস গুলো যেগুলো যে কোনো নরমাল মানুষ, সোশ্যাল স্টার্ট ফ্রম দ্য ফ্যামিলি। So start from the family, the social, from the government, as well as the structure that we have. Like সেটা একদম কি বলবো যে তাদের আর্লি এজে হোক, মিড এজে হোক অথবা ওল্ড এজে হোক। লাইক আমি আজকে আছি, আমি কালকে থাকবো না, বাট মাই চাইল্ড উড বি দেয়ার হু ইজ গোনা টেক কেয়ার অফ হিম অর হার। লাইক আমার প্রতিটা বাচ্চার জন্য আমি অ্যাটলিস্ট এনশিওর করতে চাই যে এখানে কিছু একটা আছে তাদের জন্য, সো দ্যাট আমি না থাকলে তাদের প্রোটেকশনের জায়গাটা ওপেন না হয়ে যায়, মানে সিকিউরিটি বা সেফটির জায়গাটা যেন ইয়ে না হয়, অথবা সম্মান নিয়ে বেঁচে থাকার যে জায়গাটা, ওইটুকু জায়গা যেন আমরা এনশিওর করতে পারি। এটা খুব ভালো একটা ইনিশিয়েটিভ। কিন্তু আমি আরেকটু আমাদের দর্শকদের ক্লিয়ার করার জন্য আমি আরেকটি প্রশ্ন করছি যে এই ফোরামটাতে, প্যারেন্টস ফোরামটাতে প্যারেন্টসরা বা বাচ্চারা কি ধরনের সাপোর্টটা পাবে? আপনারা কিভাবে প্যারেন্টসদের সাপোর্ট দিচ্ছেন বা হেল্প করছেন? ওকে, আমরা আসলে 3টা স্টেজে কাজ করি। ফার্স্ট, স্টার্টিং ফ্রম দ্য প্যারেন্টস, বিকজ একজন প্যারেন্টসকে আগে জানতে হবে তার বাচ্চার ইস্যুসটা কি। কারণ অটিজম একটার মধ্যেই এত ডাইভার্সিফাইড ইস্যু, এবং আপনি যদি না জানেন যে আপনার কি ট্রাবল হয়েছে, আপনি কিন্তু রেমেডিটা পাবেন না খুঁজে। সো ওই ইস্যুটার জন্য আমরা প্রথমে আগে প্যারেন্টসদেরকে ট্রেনিং প্রোভাইড করি, নলেজ শেয়ারিং করি, এমন তাদের যে কনসার্নগুলি আছে, কাউন্সেলিং আছে, তাদের সাইকোসোশ্যাল যে ইস্যুসগুলি আছে ওগুলি নিয়ে ডিল করার চেষ্টা করি। 1-to-1 সেশন পর্যন্তও আমরা খুব সিনসিয়ারলি যাই। এরপরে যেটা আছে সোশ্যাল অ্যাসপেক্টে, লাইক আমার বাচ্চা যখন বাইরে যাবে সে যেন তার প্রোটেকশনের লেভেলটা যেন ইনশিওর্ড হয়, অথবা অন্য আরেকজন পার্সন যে অ্যামিনিটিস পায় সোসাইটি থেকে, বাসে চড়া বলেন, অ্যামিউজমেন্ট পার্কে যাওয়া বলেন, এই ধরনের সিনেমা হলে যাওয়া বলেন। মাই সান ইজ এ ফন্ড অফ মুভি এনিওয়েজ। সো এই জায়গাগুলিতে তারা যেন কোনো অ্যাবিউজ না হয়, অথবা তাদের যাওয়ার জায়গাটা যেন সুগম থাকে। যেমন শিশু পার্কে আমাদের বাচ্চাদের জন্য একটা দিন সপ্তাহে ফ্রি, সো উই ডেল্ট উইথ ইট। চিড়িয়াখানা যে আমাদের বাচ্চাদের জন্য ফ্রি। সো এই ধরনের যে সোশ্যাল ইয়েগুলি আছে, সাপোর্টগুলি আছে, ওগুলি যেন আমাদের বাচ্চাদের জন্য ইনশিওর করতে পারি। দ্যাটস আ সেকেন্ডারি স্টেজ। অ্যান্ড থার্ড, আমরা যেটা কাজ করি সেটা হচ্ছে গভর্নমেন্টের সাথে। এবং আমি মনে করি যে বর্তমান সরকার আসলেই আমাদের জন্য খুব সাপোর্টিভ। একটা আইন এসছে এবং একটা বোর্ড তৈরি করা হয়েছে, যে ট্রাস্টি বোর্ডটা এই বাচ্চাদের অধিকার নিয়ে সংরক্ষণের জন্য কাজ করবে, এবং এটা জেলা পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে যাবে। এবং আমরা আসলে এই জায়গাটাতে থেকে এনশিওর করার চেষ্টা করছি, যেমন ঢাকায় তো আমরা কিছুটা হলেও পাই, ঢাকার বাইরে আমার বাচ্চারা কিন্তু কিছু পায় না। সো ওই জায়গাটাতে যেন আমরা কোয়ালিটি সাপোর্টটা দিতে পারি, ওই জিনিসগুলি আমরা এনশিওর করার চেষ্টা করছি। নেগোসিয়েশন বলেন, অ্যাডভোকেসি বলেন, কাজ দিয়ে সহায়তা বলেন, নলেজ শেয়ারিং বলেন, যত কিছু সম্ভব, উই আর রেডি টু গিভ এভরিথিং, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে I want my children to be happy. একদমই তাই। কথা বলেছেন। লাস্ট একটি কথা শুধু দর্শকদের উদ্দেশ্যে খুব ছোট্ট করে, আপনাদেরকে কিভাবে রিচ করবে কেউ যদি রিচ করতে চায়? আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা আমি কি বলবো, ইজ www.parents-forum.org। আর আমাদের কিছু নাম্বার আছে, যে নাম্বারটাতে ইজ অলওয়েজ ওপেন 24/7, এনি টাইম এনিওয়ান ক্যান call and share. আমি কি নাম্বারটা বলবো? নাম্বারটা মনে হয় আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিতে পারবো। পেজে আমরা পরে শেয়ার করছি। রাইট। জানি আপনাকে অনেক 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 ধন্যবাদ। এই সকালবেলা আপনি আমাদের সোর্স অফ এনার্জি হয়ে এসেছেন। আপনি আসলে এমন কিছু কথা এত হাসি মুখে বললেন, আমি জানি না আমাদের সমাজ এটা কতটুকু হাসি মুখে মেনে নেওয়ার যোগ্যতাটা অর্জন করতে পারবে। যোগ্যতা আসলে অর্জন করতেই হবে, কারণ আপনার সাথে কথা বলতে বলতে যেমন আমরা একটু জানছিলাম যে বাংলাদেশের অবস্থান অন্যান্য পার্শ্ববর্তী দেশের তুলনায় অনেক ভালো। সো আমাদেরকে আসলে আমাদের স্ব অবস্থান থেকে চেষ্টা করে যেতে হবে, এগুলো অ্যাচিভ করে নিতে হবে। এবং আমাদের অতিথি আজকে যেমন বলছিলেন যে তিনি কিন্তু অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন, এবং তিনি ফাইট করেছেন ওনার এই বাচ্চার দিকে তাকিয়ে, কাজ উনি মনে করেছেন এটা ওনার উপর একটা রেসপন্সিবিলিটি যেটা দেওয়া হয়েছে, কাজ উনি নিশ্চয়ই রেসপন্সিবিলিটি নিতে পারবেন দেখে ওনার উপর দেওয়া হয়েছে। তো এই ধরনের পজিটিভ
থটস গুলো থেকে কিন্তু ওনার এনার্জি সোর্স ছিল, যেটা দিয়ে উনি সবসময় ফাইট করে এসেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি এসেছিলেন, আমাদের সাথে জয়েন করেছিলেন এই জন্য। ইটস মাই প্লেজার যে আমাকে ডেকেছেন, প্লাস এর মাধ্যমে যদি অন্য 10 জন মানুষ বা যাদেরই সহায়তা হোক, যদি কেউ অ্যাটলিস্ট একটুখানি স্বস্তির নিঃশ্বাস পায়, দ্যাট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। দ্যাট ইজ আওয়ার ড্রিম অ্যাজ ওয়েল। দর্শক, আজকের মতো চলে যাচ্ছি, আগামীতে আরও একবার দেখা হবে এরকম গুণী কোনো মানুষ, গুণী কোনো অতিথিকে নিয়ে। তবে যাওয়ার আগে প্রতিবারের মতো একটি কথা বলে যেতে চাই যে আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার দেশে, আপনার চারপাশে যেই মানুষটি ডিফারেন্টলি কেপেবল বা ডিফারেন্টলি এবল বা গিফটেড, তাদের প্রতি আমরা যাতে আরও বেশি আন্তরিক হই, তাদের যাতে এই সমাজে তাদের যোগ্য জায়গাটুকু আমরা করে দিতে পারি, তবেই আমাদের ভবিষ্যৎ আরও অনেক সুন্দর হবে, দেশের গৌরবোজ্জ্বল দিনগুলো আবার ফেরত চলে আসবে। এই প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।